ঢাকায় আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ মানবাধিকার কমিশন অফিসের কাজ শুরু। ৩ বছর মেয়াদী সমঝোতা স্মারক সই। গোপালগঞ্জে সহিংসতায় আহত আরও একজনের মৃত্যু, ৭৫ জনের বিরুদ্ধে মামলা, অজ্ঞাত আসামি ৪ শতাধিক, চলছে কারফিউ। নারায়ণগঞ্জে পৌঁছালো জুলাই পদযাত্রা, হামলা চালিয়ে এনসিপিকে দমানো যাবে না, মুজিববাদের বিরুদ্ধে লড়াই চলবে, মুন্সিগঞ্জের পথসভায় বললেন নাহিদ। মুজিববাদের বিরুদ্ধে যে লড়াই, যে যুদ্ধ আমরা ঘোষণা করেছি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, এই লড়াই সমাপ্ত না করে আমরা শেষ থামব না। জামায়াতের মহাসমাবেশকাল, চলছে মঞ্চ প্রস্তুতের কাজ। পিআর পদ্ধতি, জুলাই গণ অভ্যুত্থানের বিচার সহ ৭ দফা দাবি জনতার কাছে পৌঁছাতেই এই আয়োজন। সমাবেশ স্থলের শান্তি শৃঙ্খলা নিরাপত্তা এবং আগত অতিথিদের সেবা প্রদানের জন্য তারা সে দায়িত্বে নিয়োজিত থাকবেন। স্বাগত সবাইকে, আমন্ত্রণ যমুনা নিউজে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর জানাতে সঙ্গে আছি নাবিলা সোহার। ঢাকায় আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ মানবাধিকার কমিশন অফিসের কাজ শুরু হলো। বাংলাদেশের সাথে ৩ বছর মেয়াদী সমঝোতা স্মারক সই করেছে OHCHR। বাংলাদেশকে মানবাধিকার বিষয়ে সুরক্ষা সহায়তা দিতেই এই সমঝোতা স্মারক সই। জাতিসংঘের পক্ষে তাতে স্বাক্ষর করেন UN হাই কমিশন ভোলকার তুর্ক, বাংলাদেশ সরকারের পক্ষে স্বাক্ষর করেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। গত বছরের আগস্ট মাস থেকে বাংলাদেশের জাতিসংঘ মানবাধিকার দফতরের সম্পৃক্ততা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। মানবাধিকার সংস্কার এগিয়ে নিতে এবং গণবিক্ষোভ দমনের ঘটনায় বিস্তৃত তথ্য অনুসন্ধান চালাতে দেশের বিভিন্ন অংশীজনের সঙ্গে কাজ করছে সংস্থাটি। বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা প্রদান করবে নতুন এই মিশন, যাতে দেশীয় ও আন্তর্জাতিক মানবাধিকার প্রতিশ্রুতি পূরণে সহায়তা করা যায়। জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রা ঘিরে গোপালগঞ্জে সংঘর্ষ, হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় সকাল পর্যন্ত ৪৫ জনকে আটক করেছে যৌথ বাহিনী। জেলায় দ্বিতীয় দিনের মতো কারফিউ অব্যাহত রয়েছে। এদিকে গোপালগঞ্জে গুলিবিদ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা মোট ৫ জন। টানা ৩৯ ঘন্টা পর শুক্রবার সকাল ১১টা থেকে মাত্র ৩ ঘন্টার জন্য শিথিল করা হয় কারফিউ। এতেই স্বস্তিতে ফিরেন গোপালগঞ্জের মানুষ। এ সময়ে সেরে নেন নিত্যদিনের প্রয়োজনীয় কাজ, বাজার সদাই, কাটতে শুরু করে উদ্বেগ, উৎকণ্ঠা। কারফিউর টাইমে অবশ্য আমরা একটু মানিয়েই চলি। এখন তো ১২টার থেকে ২টা পর্যন্ত কারফিউ যেহেতু নাই, আমাদের একটু বাজারঘাট করা লাগে, এই জন্য আমরা বাড়ি আসছি। শিথিল হওয়ার জন্য কিছুটা এখন হাট বাজার নিত্য প্রয়োজনীয় জিনিসের জন্য মানুষ কিছুটা বেরোচ্ছে, তাও ছুটছে। ২টোর আগে তারা ঘরে ফিরবে, এই কারণে। আজকে তো যা ২-৪ জন লোকজন দেখা যাচ্ছে, গাড়ি ঘোড়া চলতেছে। 2 দিন তো গেছে একেবারে করুণ অবস্থা। বেলা ২টায় আবারও শুরু হয় কারফিউ। অলিতে গলিতে বাড়তে থাকে আইন শৃঙ্খলা বাহিনীর টহল, আবারও ঘরে ঢুকে পড়েন সাধারণ মানুষ। আগের রাতে চিরুনি অভিযানে নতুন করে গ্রেফতার করা হয় আরও ২০ জনকে। তবে অযথা হয়রানি না করার অনুরোধ সাধারণ মানুষের। খুব ভোগান্তিতে আছি, গরিব মানুষ, লোন ফোন আছে, এইভাবে চললে তো আমরা বাঁচতে পারবো না। আমরা দিন আনে দিন খাই, আমরা যদি কাজে বিরতি না পারি, তো পয়সা যদি কামাই না করতে, বাজার করবো বা কি দিয়ে, আর খাবো বা কি, আর চলবো বা কেমনি, ফ্যামিলি নিয়ে খুব কষ্টের ভিতরে আছি আমরা। বাড়ির থেকে তো বেরোতে পারতেছে কম, কর্মস্থলে অনেকজন আসতেছে, আবার কারফিউ চলতেছে এটার ভিতরে। ব্যবসা বাণিজ্য আমাকে একেবারে খুবই খারাপ, মানে শিথিল আছে, স্বাভাবিক ভালো আছে পরিস্থিতি, কিন্তু আমাকে লোকজন নাই, কেনা বেচা খুব দাগি নষ্ট হয়ে যাচ্ছে। এদিকে বুধবারের সংঘর্ষ ও হামলার ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনে ৭৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৪০০ জনকে আসামি করে মামলা দায়ের হয়েছে সদর থানায়। দেখেছেন যে যারা আপনার ভিডিওতে আছে, অনেক ছিল ছোট ছোট বাচ্চা যারা আমাদেরকে আক্রমণ করেছে বা করেছে। তো ওনাদেরকে তো এখন পাওয়া যাচ্ছে না শহরে। আমরা তো চিরুনি অভিযান চালাচ্ছি, প্রত্যেকটা এলাকায় এলাকায় আমরা চিরুনি অভিযান চালাচ্ছি। বিশেষ করে শহর কেন্দ্রিক আমার
যে ইসে তো এখন এটা তো মামলা তো হয়েছে, মামলা নিয়মিত মামলা রুজু হয়েছে। এদিকে বুধবারের সংঘর্ষে গুলিবিদ্ধ রমজান মুন্সির মৃত্যু হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এ নিয়ে এই ঘটনায় প্রাণ গেল 5 জনের। কারফিউয়ের কারণে এখনো ঘরের বাইরে মানুষের আনাগোনা কম থাকলেও অনেকটাই স্বাভাবিক হতে শুরু করেছে পরিস্থিতি। স্থানীয়রা বলছেন, যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার করা হোক। উৎকণ্ঠা কাটিয়ে স্বাভাবিক জীবনযাত্রায় ফিরতে চান তারা। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, গোপালগঞ্জ। জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রা ঘিরে গোপালগঞ্জের সংঘর্ষ, হামলা, অগ্নিসংযোগের ঘটনায় সকাল পর্যন্ত 45 জনকে আটক করেছে যৌথ বাহিনী। জেলায় দ্বিতীয় দিনের মতো কারফিউ অব্যাহত রয়েছে। এদিকে গোপালগঞ্জে গুলিবিদ্ধ আরেকজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা মোট 5 জন। মুন্সিগঞ্জে জুলাই পদযাত্রা শেষে এখন নারায়ণগঞ্জে এনসিপির গাড়িবহর নিতাইগঞ্জ থেকে পদযাত্রা নিয়ে চাষারা যাচ্ছেন নেতাকর্মীরা। সেখানে বিজয় স্তম্ভের সামনে অনুষ্ঠিত হবে পথসভা। সকালে মুন্সিগঞ্জ শহরে কৃষি ব্যাংকের সামনে পথসভা অংশ নেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। সেখানে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, হামলা চালিয়ে এনসিপিকে দমন করা যাবে না, মুজিববাদের বিরুদ্ধে লড়াই চলবে। উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, গোপালগঞ্জ সন্ত্রাসীদের আস্তানায় পরিণত হয়েছে। শুধু গোপালগঞ্জই নয়, দেশের যেখানে ফ্যাসিবাদ থাকবে ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করা হবে। এরপর শহরের কেন্দ্রীয় জামে মসজিদে নামাজ আদায় করেন জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা। গোপালগঞ্জে হামলা চালানো হয়েছে, বাংলাদেশের আরো 10টা জায়গায় হামলা চালানো হবে। আমাদেরকে দমন করা যাবে না। মুজিববাদের বিরুদ্ধে যে লড়াই, যে যুদ্ধ আমরা ঘোষণা করেছি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের যে লড়াই আমরা শুরু করেছি, এই লড়াই সমাপ্ত না করে আমরা শেষ থামবো না। এনসিপির পদযাত্রার আরও খবর জানাতে নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আমির হোসেন স্মিথ। এনসিপির পদযাত্রা কখন শেষ হবে আর পথসভা কয়টা নাগাদ শুরু হতে পারে? তাছাড়া একই সাথে গত রাতে এনসিপির তোরণে অগ্নিসংযোগের ঘটনায় নতুন কোনো তথ্য কি আপনার কাছে এসেছে কিনা এই বিষয়ে? নাবিলা, নারায়ণগঞ্জে কিন্তু এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ইতিমধ্যে এসে পৌঁছেছেন। তারা একটি কমিউনিটি সেন্টারে দুপুরে খাওয়া দাওয়া শেষে এখন বিশ্রামে আছেন। হয়তো কিছুক্ষণের মধ্যেই তারা কিন্তু এই তাদের যে পদযাত্রা কেন্দ্রীয় কর্মসূচি, সেই কর্মসূচিতে তারা বের হবেন। ইতিমধ্যে কিন্তু বিভিন্ন পাড়া মহল্লা, বিভিন্ন ইউনিট থেকে এনসিপির নেতা কর্মীরা কিন্তু স্লোগানে মুখরিত করে এই নিতাইগঞ্জের চত্বর অনেকটা প্রকম্পিত করে তুলেছেন। তারা বিভিন্ন খণ্ড খণ্ড মিছিল নিয়ে এসেছেন। তারা আওয়ামী লীগের যে সমস্ত গোপালগঞ্জে যে হামলা হয়েছে, সেই হামলার প্রতিবাদে অনেকে এখানে মিছিল থেকে তারা স্লোগান দিচ্ছেন। তারা বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে তারা বলছেন যে যারা এই অপকর্মের সাথে জড়িত, যারা এই এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি যারা হামলা চালিয়েছে, তাদেরকে আইনের আওতায় আনার জন্য তারা বিভিন্ন মিছিল থেকে তারা স্লোগান দিচ্ছেন এবং তারা দাবি জানিয়ে আসছেন। এবং আমি বলে রাখি যে এখানে কিন্তু কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ঢাকার নাহিদ ইসলাম থেকে শুরু করে কেন্দ্রীয় তাদের যে প্রথম সারির যারা নেতা আছেন, তারা কিন্তু সবাই এই পায়রা কনভেনশন সেন্টার সেখানে অবস্থান করছেন। আমরা ধারণা করছি হয়তো কিছুক্ষণের মধ্যেই তাদের এই স্লোগান, তাদের এই মিছিলটি বের হবে, পদযাত্রাটি বের হবে। এই খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসছেন বিভিন্ন এলাকা থেকে। একটি মিছিল আসছে নারায়ণগঞ্জ জেলা কমিটির পক্ষ থেকে, একটি মিছিল আমরা দেখতে পাচ্ছি যে আসছে এবং তারা এই নিতাইগঞ্জের মোড়ে অবস্থান করছেন। সেই নিতাইগঞ্জের মোড় থেকে তারা এই মিছিল পদযাত্রাকে নিয়ে তারা এই চাষারা বিজয় স্তম্ভ পর্যন্ত যাবেন এবং সেখানে যে তাদের মিছিল পথসভা করবেন বলে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। স্মিথ, আপনাকে ধন্যবাদ, সবশেষ তথ্য জানাচ্ছিলেন। জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে রাজধানীতে মৌন মিছিলের আয়োজন করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপি। এই মুহূর্তে মিরপুর পল্লবীতে আছেন সহকর্মী সাইফুদ্দিন রবিন, সরাসরি যুক্ত হচ্ছে রবিনের সঙ্গে। রবিন, মৌন মিছিল কখন নাগাদ শুরু হতে পারে আর আজকের আয়োজন নিয়ে বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। কিছুক্ষণের মধ্যেই বলা চলে এইমাত্রই আসলে আনুষ্ঠানিকভাবে শুরু হলো 24-এর গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত যে মৌন মিছিল কর্মসূচি, সেই মৌন মিছিল পূর্ব সমাবেশ, যেখানে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ উপস্থিত রয়েছেন আজকের এই অনুষ্ঠানের সভাপতিত্ব যিনি করছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, সে সঙ্গে ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, যুব দলের সাধারণ সম্পাদক
নুরুল ইসলাম নয়ন সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনগুলোর কেন্দ্রীয় নেতৃত্ব যেমনটি রয়েছে, মহানগরের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত হয়েছে। মূলত এই মৌন মিছিল কর্মসূচিটি হচ্ছে 24-এর গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ঢাকা মহানগর উত্তর এবং আলাদা করে দক্ষিণেও একই রকম কর্মসূচি পালিত হচ্ছে। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির মৌন মিছিলটি অনুষ্ঠিত হবে এবং ঢাকা মহানগর উত্তরের মৌন মিছিলটি অনুষ্ঠিত হতে যাচ্ছে মিরপুর 12 নম্বর থেকে, এবং সেই মিছিলটি মূলত মিরপুর 12 থেকে মিরপুর 10 হয়ে শেওড়াপাড়া গিয়ে আসলে শেষ হবে। এই কর্মসূচি থেকে বিএনপি নেতৃবৃন্দ বলছে যে 24-এর গণঅভ্যুত্থান সব রাজনৈতিক দল এবং শক্তির অংশীজনদের সমন্বয়ে মূলত অনুষ্ঠিত হয়েছে, যেখানে বিএনপির প্রায় 7 শতাধিক নেতাকর্মী নিহত হয়েছে এমনটি দাবি করছে বিএনপি। এবং সেই তথ্য জানিয়ে দলটি বলছে যে এই সময় এসে যেন কোনো ধরনের বৈষম্যের শিকার হতে না হয় বিএনপির যেসব নেতাকর্মী শহীদ হয়েছে তাদেরকে, এবং সেটা হচ্ছে এমন দাবি করছে ছাত্রদলের নেতারা। তারা বলছেন যে 144 জনের মতো ছাত্রদল নেতাকর্মী নিহত হলেও নানান কর্মকাণ্ডের মধ্য দিয়ে তাদেরকে আসলে বৈষম্যের শিকার হতে হচ্ছে। তার প্রতিবাদ যেমনটি জানাচ্ছে, ঠিক তেমনি সেই আহতদের যারা এখনো বেঁচে আছে সেই সব আহতদের সুচিকিৎসা নিশ্চিতের দাবিটুকু তোলা হচ্ছে, এবং সেই সঙ্গে নিহত যারা হয়েছে তাদের পরিবারকে যেন রাষ্ট্রীয়ভাবে সম্মান জানানো হয় সেই তাগিদটাও দেওয়া হচ্ছে। আজকের এই কর্মসূচি থেকে দলের নেতৃবৃন্দ মূলত যেটি বলছেন যে 24-এর যে গণঅভ্যুত্থান সেটি অনুষ্ঠিত হয়েছে বিএনপির 17 বছরের আন্দোলনের ফলশ্রুতিতে, যার ভিত্তিটা তৈরি করে দিয়েছিল রাজনৈতিক দলগুলো যারা বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে শরিক হয়েছিলেন। আগামীতে যেন সুষ্ঠু জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে 24-এর শহীদদের সেই আত্মত্যাগের বাস্তবতা। তারেক রহমানকে নিয়ে কুৎসা করা হয়েছে, জিয়াউর রহমানকে নিয়েও ব্যঙ্গ করা হয়েছে। এটা রাজনীতির ভাষা নয়, বরং স্বৈরাচারের ভাষা। সকালে প্রেস ক্লাবে এক প্রতিবাদ সভায় মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেডএম জাহিদ হোসেন। তিনি বলেন, গোপালগঞ্জের ঘটনা প্রমাণ করে দেশে এখনও স্বৈরাচার সক্রিয়। এই হামলার ঘটনায় নিন্দা প্রকাশ করে বিএনপি। তিনি বলেন, ষড়যন্ত্রের মাধ্যমে চোরাই পথে কেউ আগামীতে ক্ষমতায় আসার চেষ্টা করছে, কিন্তু জনগণ তা মেনে নেবে না। দেশের মানুষের মধ্যে আইন নিজের হাতে তুলে নেয়ার প্রবণতা বাড়ছে বলেও মন্তব্য করেন বিএনপি নেতা ডক্টর জাহিদ। সারাটি জীবন উনি উৎসর্গ করেছেন দেশের জন্য, তাকে নিয়েও ব্যঙ্গ করতে অনেকেই কুণ্ঠাবোধ করলেন না। রাজনীতি করেন, রাজনীতির শিষ্টাচার ভুলে গেলেন, রাজনীতির ভাষা ভুলে পরশ্রীকাতরতায় নেমে পড়লেন। এটি তো আর যাই হোক রাজনীতির ভাষা নয়, এটি স্বৈরাচারের ভাষা। 2008 সালে অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনের হলফনামায় মিথ্যা তথ্য দেওয়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুস্পষ্টভাবে অপরাধ করেছেন। তার বিরুদ্ধে যথাযথ কর্তৃপক্ষের মামলা করার সুযোগ আছে, এমনটা জানিয়েছে নির্বাচন কমিশন। দুর্নীতি দমন কমিশনের সচিবকে এক চিঠিতে এ বিষয়ে অবহিত করে নির্বাচন কমিশন। হলফনামায় সম্পদের মিথ্যা তথ্য দেওয়ায় গণপ্রতিনিধিত্ব আদেশ 1972-এর আওতায় আইনগত ব্যবস্থা নিতে গত 22 মে চিঠি দেয় দুদক। বলা হয়, মিথ্যা তথ্যের বিষয়টি হলফনামা যাচাই বাছাইয়ের সময় চলে যাওয়ার পর উত্থাপিত হয়, তাই এই বিষয়ে নির্বাচন কমিশনের এখন ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই। ইসি জানায়, হলফনামায় মিথ্যা তথ্য দিয়ে শেখ হাসিনা দণ্ডবিধির 181 ধারার অপরাধ করেছেন। আইন অনুযায়ী যে ম্যাজিস্ট্রেট বা নোটারি পাবলিকের নিকট শেখ হাসিনা মিথ্যা তথ্য দিয়েছেন, সেই ম্যাজিস্ট্রেট বা তার ঊর্ধ্বতন কোনো সরকারি কর্মচারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট লিখিত অভিযোগ দায়ের করতে পারবেন। পিআর পদ্ধতি, জুলাই গণহত্যার দৃশ্যমান বিচার এবং লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত সহ 7 দফা দাবি জনগণের কাছে পৌঁছে দিতে জাতীয় সমাবেশ করছে জামায়াতে ইসলামী। দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশস্থল পরিদর্শনে এসে এমনটাই জানান দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক গোলাম পরোয়ার। তিনি বলেন, মঞ্চ প্রস্তুত সহ যাবতীয় কাজ এখনো চলমান, তবে নির্ধারিত সময়ের আগে সেগুলো শেষ হবে। সমাবেশস্থলে আগত জনসাধারণের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হবে। জামায়াতের আয়োজনে স্বতঃস্ফূর্তভাবে দেশের সব পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেবেন। তাদের সুবিধার্থে মেডিকেল বুথ, খাবার পানি ও পয় নিষ্কাশনের ব্যবস্থাও রাখা হয়েছে। আগামীকাল নগরবাসী কিছুটা ভোগান্তিতে পড়বেন, এ কারণে ক্ষমাও প্রার্থনা করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। আইন শৃঙ্খলা রক্ষায় আমরা সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা, ডিএমপি পুলিশ কমিশনার, অন্যান্য এজেন্সির সাথে কথা বলেছি। ওনারা চেষ্টা করছেন, ওনারা আশ্বস্ত করেছেন সাধ্য অনুযায়ী প্রশাসনিক সহযোগিতা তারা দেবেন। গোপালগঞ্জে জুলাই যোদ্ধাদের উপর হামলা, আইন শৃঙ্খলার অবনতি ও ঢাকায় জাতিসংঘের মানবাধিকার অফিস খোলার অনুমতি বাতিলের দাবিতে বিক্ষোভ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। জুমার নামাজ শেষে বাতুল মোকাররম উত্তর গেটে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে সমাবেশে বক্তারা বলেন, গোপালগঞ্জে জুলাই যোদ্ধাদের উপর হামলা নিকারজনক ও বর্বরচিত। তারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগকে শুধু গোপালগঞ্জ থেকে নয়,
পুরো বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করতে হবে। 1 বছর অতিবাহিত হলেও এই নিষিদ্ধ সংগঠনকে নিশ্চিহ্ন করতে না পারা সরকারের ব্যর্থতা বলেও মন্তব্য করেন তারা। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার কথাও তুলে ধরেন দলটির মহাসচিব। প্রত্যেকটা সেক্টর, বিশেষ করে প্রশাসন, বিচার বিভাগ, সবই সংস্কার প্রয়োজন। শুধু তাই না, নির্বাচন কমিশনের সংস্কারের কথা বলেছিলাম। কেন? নির্বাচন কমিশন সংস্কার না হলে আবার সেই পূর্বের জায়গায় ফিরে যেতে হবে। নৈরাজ্য সৃষ্টি, রাজনৈতিক ফায়দা লোটার জন্য সমাজে মব জাস্টিস তৈরি করা হচ্ছে, এ মন্তব্য করলেন সাবেক আইজিপি মোহাম্মদ আশরাফুল হুদা। বলেন, নির্বাচন অনুষ্ঠিত হলেই বন্ধ হবে মব জাস্টিস। সকালে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান বলেন, মব কালচার গণতন্ত্রের অভিযাত্রাকে কলঙ্কিত করছে। মব সন্ত্রাস প্রতিরোধে করণীয় নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজন করে ছায়া সংসদের। বিতর্ক অনুষ্ঠানে অংশ নেয় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও সাউথ ইস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। জয়পুরহাটে নারী ফুটবলারদের উপরে হামলা হয়েছে মব সন্ত্রাসের মাধ্যমে। এটি কখনো বিচারের দীর্ঘসূত্রতার জন্য দায়ী হতে পারে না। মানুষ তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর ব্যবস্থা নেওয়া হতো, তখন কিন্তু আজকে আমাদের এই মব সন্ত্রাস দেখতে হতো না। প্রধান অতিথি ছিলেন সাবেক আইজিপি মোহাম্মদ আশরাফুল হুদা। রাজনৈতিক ফায়দা লুটতে এবং নির্বাচনকে বিলম্বিত করতে সমাজে মব জাস্টিস তৈরি করা হচ্ছে, এ মন্তব্য করেন তিনি। মব ভায়োলেন্স কেবলমাত্র ভুক্তভোগীরা বা আমি বিচার পাইনি সেই আউটবাস্ট অফ সেন্টিমেন্ট থেকে যে হচ্ছে তা না। কিছু লোক নৈরাজ্য সৃষ্টি করার জন্য, কিছু লোক রাজনৈতিক ফায়দা হাসিল করার জন্য। প্রপার একটা ইলেকশন যদি ঠিক মতো হয়, মানুষ ভোট দিয়ে যদি তার পছন্দ মতো ক্যান্ডিডেটকে নিয়ে আসতে পারে সংসদে, আই এম শিওর অবস্থার অনেক উন্নতি হবে। এবং ওখান থেকে যারা আমাদেরকে পিছনে ফিরিয়ে রাখতে চায়, তাদের একটা চেষ্টা এর মধ্যে থাকতে পারে এই সমস্ত ঘটনা সৃষ্টি করার জন্য। কাজে এইরকম একটা ফোর্স যে কাজ করছে ইলেকশনকে পিছিয়ে দেওয়ার জন্য, এটা অনস্বীকার্য। অনুষ্ঠানে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান বলেন, দেশে মব সন্ত্রাস চলতে থাকলে ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে বাংলাদেশ। একই সাথে দেশ বিদেশে বিনিয়োগ বাধাগ্রস্ত হবে। যে বাংলাদেশে যে মব সন্ত্রাস নতুন একটা আপদ তৈরি করছে, ক্যান্সারের রূপ ধারণ করছে, মবের মুলুক থেকে আমাদেরকে পরিত্রাণ পাওয়ার জন্য সকল রাজনৈতিক দল, সকল শ্রেণী পেশার মানুষ, সরকার সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি তাদের আস্থা রেখে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও যাতে কোনোভাবে জনগণের সে আস্থার বরখেলাপ না করে। বিতর্ক অনুষ্ঠানে বিজয়ী হয় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ। গৃহীত হয়েছে। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।